আসল ন্যায় কি? অপরাধীকে গ্রেফতার করা, তার বয়ান নেওয়া আর সেই বয়ানকে যাচাই করে নেওয়া বিচার প্রক্রিয়ার কেবলমাত্র প্রথম ধাপ। আসল ন্যায় তখনই হয় যখন অপরাধীর অপরাধ আদালতে উপযুক্ত প্রমাণের সাথে প্রমাণিত হয়, যখন অপরাধীর নিজের কুকর্মের আসল পরিণাম ভুগতে হয়। কিন্তু কখনো কখনো কোনো হুমকি, কোনো ভয় বা মিথ্যা প্রমাণের জাল আইনকে ক্রিমিনালের নাগাল পর্যন্ত পৌঁছতে দেয় না। আজ আমরা আপনাদের দেখাবো এমন একটা কেস যার তদন্ত ছিল অদ্ভুত, একদম অন্যরকম। বসন্ত, এটা তো লেডিস স্টোর। আর ওই অটোতে একটা মেয়ে চিৎকার করছিল। ওই দেখ, ওখানে একটা ব্যাগ পড়ে রয়েছে। লেডিস ব্যাগ। এই ব্যাগটাও নিশ্চয়ই ওই মেয়েটারই হবে। সুনিতা দেব রেড্ডি, মাইক্রোবায়োলজি। ঋষিনগর পুলিশ স্টেশন। আমি দীনেশ করণ বলছি, ডি রঞ্জন ইনস্টিটিউট অফ সায়েন্স। পাবলিক অটো ছিল? হ্যাঁ স্যার, দুজন ওয়াচম্যান দেখেছে। তুমি এক কাজ করো, আরো টিম জোগাড় করো, রেড অ্যালার্ট জারি করে দাও, পুরো রাস্তা সিল করে দাও, পালাতে যেন না পারে। সুমন কাট্টা কামিং, 23 বছরের মেয়ে, নাম সুনিতা দেব রেড্ডি। অটোতে করে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। যত নাইট প্যাট্রোলিং টিম আছে সবাইকে রেড অ্যালার্ট জারি করে দাও ইনস্টিটিউট রোডে। আমি আপনাকে ফোন করেছিলাম। আমি দীনেশ করণ, এখানকার আমি সিকিউরিটি ইনচার্জ। দুইজন গার্ড যারা অটোটাকে দেখেছিল, মেয়েটা চিৎকার শুনেছিল, তারা এই দুজন? আগে না স্যার, এরা ওই দুজন নয়। আমি ওই দুজনকে এই ইনস্টিটিউটের কোণে কোণে খুঁজতে বলে দিয়েছি স্যার। দুটো আরো টিম পাঠাও, ক্যাম্পাসটাকে পুরোপুরি ঘিরে ফেলো। পাবলিক অটোরিকশা। ও আমার রুমমেট স্যার, আমার নাম আয়েশা, আয়েশা হায়দার। তোমার কাছে ওর মোবাইল নাম্বার নিশ্চয়ই থাকবে। তুমি ফোন করে জিজ্ঞাসা করেছো ও কোথায়? ওর ফোনটা সুইচ অফ আসছে। আমি অনেকবার ট্রাই করেছি। কখন থেকে সুইচ অফ? ওই তখন থেকে যখন দীনেশ স্যার বললেন যে ও কোথায় বাইরে গেছে। হ্যালো, আমি দীনেশ করণ বলছি, সিকিউরিটি ইনচার্জ। হ্যাঁ স্যার। সুনিতা দেব রেড্ডি তোমার রুমমেট কি বাইরে গেছে? হ্যাঁ স্যার, ও তো লাইব্রেরি গেছে। ক্যাম্পাসের দুজন ওয়াচম্যান আমাকে বলেছে ওকে নাকি এই মুহূর্তে কিডন্যাপ করা হয়েছে। কি? ওরা সুনিতার পার্স আর আইডেন্টিটি কার্ড পেয়েছে। দেখো, তুমি চিন্তা করো না, আমি এখনই পুলিশকে ফোন করছি। তুমি শুধু ওর মোবাইলে ফোন করো, হয়তো কথা হয়ে যেতে পারে। আমি ওকে এখনই ফোন করছি। আমি তখনই সুনিতার ফোন ট্রাই করলাম, কিন্তু তখন থেকে ফোন সুইচ অফ। কথা বলবি না একদম। চুপ 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 চুপ। ফোন করতে দিস না, ফোন করতে দিস না। মাইক্রোবায়োলজির স্টুডেন্ট সুনিতা দেব রেড্ডিকে 3 জন ব্যক্তি জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়েছিল। শহরের পুলিশ আর ক্যাম্পাসের সিকিউরিটি টিম সুনিতা আর সেই পাবলিক অটোরিকশাকে খুঁজে বের করার জন্য চারদিক তোলপাড় করে দিয়েছিল। অপহরণের কিছুক্ষণ পরই সেই 3 জন সবার আগে সুনিতার মোবাইল ফোন সুইচ অফ করে দেয়। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার কাল এক্সাম আছে, প্লিজ। কর্পোরেট কর, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপর এক্সামও দিতে পারবি। চিল্লাবি, চিৎকার করবি, নাটক করবি, তাহলে হাত পাত ভেঙে দেবো। তাহলে পরীক্ষাও দিতে পারবি না। হ্যাঁ,
प्लीज हमें ছেড়ে দাও প্লিজ আচ্ছা এইটুকু জায়গায় অটোর ভিতরে কি করে করলি ভাই? একটা কাজ করি, ওকে না একটু বাইরের হাওয়া খাওয়াই। হ্যাঁ, এই, এই শোন, এই বাইরে আয়। ঝামেলা করলে না দুজনেরই কষ্ট হবে, তোরও হবে আমারও হবে। চল ওখানে শুয়ে পড় অটোর পেছনে। চল চল। সিকিউরিটি গার্ডদের মনে করতে বলো, অটোর নাম্বার দেখেছে? কিছু তো দেখেছে। তোমরা দুজনে কেউ অটোর নাম্বার দেখেছিলে? না স্যার, অটোটা খুব জোরে চলে গিয়েছিল, আমরা কিছু দেখতে পাইনি। আর স্যার কুয়াশাও ছিল, সেজন্য। সরি স্যার, দুজনের কেউ দেখেনি, না অটোর নাম্বার না অন্য কিছু। স্যার এখনো তো কিছু বোঝা যাচ্ছে না। আরো ফোর্স নিয়ে এসো, আশেপাশের 3টে পুলিশ স্টেশন থেকে আরো পেট্রোলিং টিম নিয়ে এসো। স্যার সুনিতা কোথায় থাকে? স্যার সুনিতা বেলগাঁওয়ে থাকে, আমি ওর বাবা মাকে খবর দিয়েছি। আয়শা, সুনিতার কোনো বয়ফ্রেন্ড? না স্যার, এমন কেউ যে কলেজে ওকে বিরক্ত করে, হুমকি দেয়? না, যদি কেউ থাকতো আমায় বলে দিত। এত রাত্রিরে সুনিতা কোথায় গিয়েছিল? স্যার ও লাইব্রেরি গেছিল। এত রাতে? স্যার অ্যাকচুয়ালি আমাদের কেমিস্ট্রির এক্সাম চলছিল, তো ডিনারের পরে ওর কিছু বইয়ের দরকার পড়েছিল। কলেজ, লাইব্রেরি আর হস্টেলে নিজের মূল্যবান সময় কাটানো তুখোর স্টুডেন্ট সুনিতা নিজের প্রত্যেকটা পরীক্ষাকে খুবই সিরিয়াসলি নিত। সেই দিন রাত 8:30 নাগাদ সুনিতা তার ডিনার শেষ করে ফেলে। শোন না আশা, আমি একটু লাইব্রেরি থেকে আসছি। কি, আজকেও যাচ্ছিস, তাও এত রাতে? পাগল হয়ে গেছিস নাকি? আরে 8:30টাই তো বাজে, আর আমার না কিছু আর্জেন্ট কাজ আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি। আরে তুই এত পড়াশুনো করে আমায় কি পুরো হোস্টেলকে চাপে ফেলে দিস। সারা বছরই তো পড়তে থাকিস, তার উপরে কালকে এক্সাম, আর এত রাতে কি দৌড়োদৌড়ি করছিস? আরে ওই লাইব্রেরিতে না একটা নতুন বই এসেছে, ওর থেকে রেফারেন্স না নিলে না আমার শান্তি আসবে না। আমি 11টার মধ্যে চলে আসবো। আচ্ছা শোন, যতক্ষণে তুই না আসিস না আমারও ঘুম আসবে না, তাড়াতাড়ি আসিস। তাহলে কি ইনস্টিটিউটের লাইব্রেরি পুরো রাত খোলা থাকে? না স্যার, লাইব্রেরির টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু সেমিস্টার এক্সামের 1 মাস আগে থেকে সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এই নাও। থ্যাংক ইউ ম্যাম। প্রায় 11:15 নাগাদ সুনিতা লাইব্রেরি থেকে বেরিয়েছিল, ও লাস্ট স্টুডেন্ট ছিল। থ্যাংক ইউ প্রমিলা ম্যাম। হয়ে গেছে পড়া? হ্যাঁ। কালকের এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। সুনিতা লাইব্রেরি থেকে বেরিয়ে আসার পর এইখান থেকেই অটো নিয়েছিল। এখানে কি রাত্রিরে অটো দাঁড়িয়ে থাকে? না স্যার, এখানে কোনো অটো দাঁড়ায় না স্যার, সমস্ত স্টুডেন্ট এখান থেকে হোস্টেল পর্যন্ত পায়েই হেঁটে যায় স্যার। হোস্টেল থেকে লাইব্রেরি হেঁটে যাওয়ার সময় মিনিমাম 10-15 মিনিট লাগে। কারেক্ট স্যার। প্রথমেই ফিজিক্স ডিপার্টমেন্ট পড়ে স্যার, তার পেছনে আরেকটা হস্টেল স্যার। প্রমিলা দেবী, হ্যাঁ, লাইব্রেরি 11:30 পর্যন্ত খোলা থাকে না? তাহলে হ্যাঁ। কি আপনি 11:30 পর্যন্ত লাইব্রেরিতেই ছিলেন? না স্যার,
সুনিতা যাওয়ার পরে আমি 11টা পর্যন্ত ওয়েট করি, কোনো স্টুডেন্ট আসেনি। আমার মনে হলো আর কেউ আসবেও না, তাই আমি রুম বন্ধ করে কটেজে চলে যাই। স্যার, পুরো ক্যাম্পাস 3বার খোঁজা হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। দীনেশবাবু, এই রোডটা কি শুধু ইনস্টিটিউটের রোড নাকি কমন রোড? কমন রোড স্যার, বাইরের গাড়ি এখান দিয়েই যাতায়াত করে। তাহলে হতে পারে এটা বাইরের অটো। ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। টুরেন্টো সবাইকে বলে দেবে। আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, আমি কথা দিচ্ছি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি আমার বাবা আমার দিব্যিকে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় ছেড়ে দিন প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে মেরো না প্লিজ। আমাকে মা বাবার জন্য বাঁচতে হবে। আমি ইনস্টিটিউটের পেছনে আছি, বাস দিয়ে যে জঙ্গলের দিকে রাস্তা গেছে সেখানে দেখতে যাচ্ছি। সুনিতা ম্যাম, সুনিতা চলে এসছে। সুনিতা, সুনিতা তুমি ঠিক আছো? সুনিতা, সুনিতা তুমি ঠিক আছো? সুনিতা স্যার, সুনিতা ফিরে এসেছে। আমরা সবাই হস্টেলের বাইরেই আছি। আসুন। সুনিতা, আমি জানি যে এই সময় তোমার মানসিক অবস্থা ভালো নয়, তবে কি প্লিজ তুমি আমাকে বলতে পারো যে লোকগুলো তোমাকে অটোতে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারা কারা, কোথায় নিয়ে গিয়েছিল? প্লিজ বলো, তুমি ফেরত কি করে এলে? স্যার, আমার মনে হয় না সুনিতা এখন কিছু বলতে পারবে। স্যার, নিচে রক্ত লেগে মনে হয় খুব খারাপ কিছু হয়েছে। বিদ্যা, আমরা বাইরে যাচ্ছি, তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো। আমাদের ওই রিক্সাকে ট্র্যাক করতেই হবে। ইয়েস স্যার। অরবিন্দ, দীনেশবাবু, একটু বাইরে আসো। যারা তোমার সাথে এইসব করেছে আমরা কারুকে ছাড়বো না, সবার শাস্তি হবে। তুমি যত তাড়াতাড়ি সব বলবে আমরা তত তাড়াতাড়ি ওদের ধরতে পারবো। ও স্যার প্রচন্ড শক পেয়েছে, একটা কথা পর্যন্ত বলছে না ও, কোনো খারাপ কিছু না হয়ে যায়। এইটা জানার জন্যই ওর মেডিকেল চেক আপ করা খুব দরকার, কিন্তু ও এখন এতটাই খারাপ অবস্থায় আছে যে আমরা এখন মেডিকেল টেস্টের জন্য নিয়ে যেতে পারবো না। স্যার, সুনীতের বাবা মা কাল সকালে চলে আসবে, ওনাদের সামনে ও হয়তো কিছু বলতে পারে। দীনেশবাবু, ওর সাথে কি হয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। আমরা শুধু ওর মেডিকেল চেক আপ করে আমাদের সন্দেহটা সত্যি করতে চাই। আমার মনে হয় মা বাবা আসার পর ও হয়তো কিছু বলবে। ওকে বলতেই হবে, না হলে সুনিতার মৌন থাকার মাসুল আমাদের ওর অপরাধীদের থেকে দূরে পাঠিয়ে দেবে। কিন্তু আমার চিন্তার কারণটা অন্য কিছু। সুনিতার চুপ করে থাকার কারণ শক অথবা ভয়। আয়শা, ওকে স্নান করতে দিও না, আর ওর জামা কাপড়ও একদম ধুতে দেবে না। কেন?
আমি সুনিতার জন্য অফিসে কথা বলেছি। আর সুনিতা, উনি বললেন যে তুই যদি চাস আজকের এক্সাম আর বাকি এক্সামগুলো থেকে ড্রপ নিতে পারিস। উনি তো রি এক্সামিনেশন করাবে। না স্যার, একটা শব্দ বেরোয়নি। আর চোখ দিয়ে জলও পড়েনি। দেখুন, আপনার মেয়ের সাথে খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানার জন্য ওর মেডিকেল চেক আপ করা খুব জরুরি। এই জন্য মিস্টার অ্যান্ড মিসেস রেড্ডি, আপনাদের চেষ্টা করতে হবে, সুনিতাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনিও ভেতরে আসতে পারেন। মেয়েটার সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। গ্যাং রেপ হয়েছে। সুনিতা, তোমার সাথে কি হয়েছে আমরা জানি, কিন্তু যারা তোমার সাথে এই নোংরা ভয়ঙ্কর কাজ করেছে তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন, যেখানে ওদের গারদের পিছনে থাকার কথা। কিন্তু যতক্ষণ তুমি আমাদের কিছু বলবে না, আমরা সেইভাবে কিছুই করতে পারবো না। সেই জন্য তোমার সমস্ত কষ্ট, সমস্ত ভয় ব্যাস কিছু সময়ের জন্য আলাদা করে আমাদের তুমি বলো তোমার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল এবং কিভাবে হলো। আমরা জানি তুই কলেজে পড়িস, হস্টেলে থাকিস, যদি কাউকে কিছু বলিস না তোকে কেটে কুচি কুচি করে দেবো। তোর মাথার, তোর হাতের, পায়ের, সবকিছু মনে থাকবে তো তোর? আমি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। চলো অটোতে গিয়ে বস। মনে রাখিস, কারোর সামনে যদি তুই মুখ খুলিস তাহলে তোর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেব। চুপ থাকলে তোরই ভালো হবে, বুঝেছিস? চল। কজন ছিল সুনিতা, কজন ছিল? একজন সামনে ড্রাইভার আর দুইজন পিছনে তোমার সাথে। তুমি 8:30টার সময় হোস্টেলের থেকে লাইব্রেরি গেলে, আর প্রায় 11:15টার সময় লাইব্রেরিয়ানকে গুড নাইট বলেছ। তারপর তুমি বাইরে এলে, বাইরে এসে তুমি অটো দাঁড় করালে।
বসা 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 ঢোকা ভেতরে। এই একে চুপ করে বসা। এই কি তুমি ওদের চিনতে পারবে? ওই তিনজনের মধ্যে যে কোনো একজনকে আগে কোনোদিন দেখেছো? কোনোদিন রাস্তাঘাটে? ঝামেলা করলে না দুজনেরই কষ্ট হবে। তুই কাউকে কিছু বলিস না। তাহলে তোর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। সুমিতা, তুমি মনে করো ওই অটোর ব্যাপারে, ওই লোকগুলোর ব্যাপারে, ওই জায়গাটার ব্যাপারে যেখানে ওরা তোমাকে নিয়ে গিয়েছিল। প্লিজ কিছু বলো, প্লিজ কিছু বলো, না তো সময় বেরিয়ে যাচ্ছে। সুনিতার সঙ্গে যা ঘটেছিল তাতে সে গভীর শক পেয়েছিল। তার উপর সেই হুমকি সুনিতার কণ্ঠ রুদ্ধ করে রেখেছিল। এই ঘটনা তাকে যেন বোবা করে রেখেছিল। তার মুখ খোলাটা খুবই প্রয়োজনীয় ছিল, কারণ পুলিশ শুধুমাত্র এইটুকুই জানতো যে সুনিতাকে তিনজন লোক অটোতে করে কোথাও তুলে নিয়ে গিয়েছিল, আর তারা একে একে তাকে ধর্ষণ করেছিল। তদন্ত শুরু করার ক্ষেত্রে এটা খুবই সামান্য তথ্য ছিল, যা প্রায় নায়ের সমান। আমাদের কাছে এই ইনফরমেশন আছে যে ওরা তিনজন ছিল, একজন অটো ড্রাইভার আর দুজন পিছনে। ওই তিনজনে সুনিতাকে লাইব্রেরি থেকে হোস্টেলে ফেরার সময় অটোতে তুললো। এখন প্রশ্ন হলো, অটোতে তুললো কি করে? লিফট দিয়ে নাকি জোর করে? স্যার, যদি লিফট অফার করতো তার মানে এটাই হতো যে ওই যে দুটো প্যাসেঞ্জার ছিল ওরা হয়তো সুনিতাকে চিনতো। প্রথমে ওরা লিফট অফার করলো, তারপরে ও রেপ করলো, তারপরে হয়তো অটোওয়ালাও সাথ দিয়েছিল রেপের। স্যার, ওরা যদি সুনিতাকে নাও চিনতো আর ওকে জোর করে তুললো, ওরা নিশ্চয়ই জানতো যে সুনিতা ওই সময় লাইব্রেরি থেকে ফিরবে। যদি পরিচিত নাই হতো তাহলে চিনতো কি করে? স্যার, আমি সুনিতার রুমমেট আয়েশার সাথে কথা বলেছি। ওর কথা অনুযায়ী সুনিতা প্রায় রাতে লাইব্রেরিতে পড়তে যেত। স্যার, এমনিতে তো সুনিতা প্রায় 7 দিন ধরে রোজই যাচ্ছিল লাইব্রেরি, কিন্তু পরশুদিন অনেকটা রাত করে গেছিল। সুনিতাকে আক্রমণ করেছিল 3টে লোক। এমন কি হতে পারে যে তার মধ্যে একজন কি দুজন ওর পরিচিত হতে পারে? ইনস্টিটিউটেরই কোনো স্টুডেন্ট ওকে লিফট অফার করেছে আর ওর শিডিউলের ব্যাপারে জানতো যে ও প্রায় রাতেই লাইব্রেরি যাতায়াত করে। আই এম সরি স্যার, কিন্তু এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সুনিতাই আপনাদের ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ আয়েশা, কিন্তু সুনিতা কিছু বলছে না, একদম চুপচাপ। সুনিতা চুপচাপ? তার মানে এই নয় যে আমরাও চুপচাপ বসে থাকবো। সুনিতার অপরাধীদের ধরার জন্য আমাদের সুনিতার পেট থেকে কথা বার করতেই হবে। অরবিন্দ, একটা কাজ করো, যত অটো রিক্সা ইউনিয়ন আছে সব লিডারদের এখানে হাজির করো। ওরা তিনজন এইসব জেনে ওঠার আগেই আমরা যেন রিক্সাটাকে ধরতে পারি। স্যার। বিদ্যা, মেয়েটার মুখ থেকে কথা বার করার চেষ্টা করো। আমি জানি ওই মেয়েটা চুপ করে আছে, কিচ্ছু বলছে না। তার মানে এই নয় যে আমরা ওর কথা বলার অপেক্ষায় বসে থাকবো আর কিছুই করব না। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের খাতা ওপেন করতেই হবে। বাড়িতে একটু ভালো করে রেস্ট নিয়ে ফিরবি, আর এক্সাম অ্যাটেন্ডেন্স এগুলো নিয়ে একদম চিন্তা করবি না, আর টাচে থাকিস, বুঝলি? বাগলকোটে যতগুলো অটো আছে ওই সবগুলো আপনাদের ইউনিয়নের আন্ডারে আসে? হ্যাঁ স্যার, আমার ইউনিয়নেই 140টা অটো আছে। আর আমার ইউনিয়নে আজকে পর্যন্ত 223টা। স্যার, সুনিতার রুমমেট আয়েশা ফোন করেছিল, সুনিতা ওর মা বাবার সঙ্গে বাড়ি যাচ্ছে। ওকে ফোন করে বোঝাও যতক্ষণ ইনভেস্টিগেশন কমপ্লিট না হচ্ছে ততক্ষণ বাড়ি যেতে পারবে না। হ্যাঁ স্যার। অরবিন্দ, যদি দরকার হয় তুমি নিজে গিয়ে ওকে বোঝাও। আমাদের ওই 3 অপরাধীকে যে কোনো মূল্যে ধরতে হবে। এখন সুনিতাকে কিছু বলতেই হবে। কিন্তু কেন? আপনি তো জানেন আমার মেয়ে কি অবস্থায় আছে। হ্যাঁ স্যার, কিন্তু আপনার এটাও বুঝতে হবে যে আপনার মেয়ের সঙ্গে এসব হলো কেন, কারা করলো এসব। দেখুন স্যার, আপনারা যদি এখনই বাড়ি চলে যান তাহলে আমাদের পক্ষে সুনিতার অপরাধীদের ধরা একেবারে অসম্ভব হয়ে যাবে। আমি সব বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আপনারাও বোঝবার চেষ্টা করুন। আমার মেয়ে এখন একটা শব্দ উচ্চারণ করার অবস্থায় নেই।
ও যদি এখানে থাকে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ওরা কি তোমাকে হুমকি দিয়েছিল সুনিতা? স্যার আমার ইউনিয়নের সবকটা অটো ড্রাইভারের লিস্ট এখানে রয়েছে, এর মধ্যে আপনি সব পেয়ে যাবেন। আর এটা হলো আমার 223 জনের ডিটেলস। আমার এই 363 খানা অটোর আর অটো ড্রাইভার্স কালকে সকালবেলা থানায় হাজির হওয়া চাই। গিরিশ বাবু, নিতেন বাবু, আপনারা দুজনে ইউনিয়ন লিডার, খুব ভালো কথা। কিন্তু আমার আপনাদের দুজনের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা একজন দায়িত্ববান নাগরিকের মতন আমাদের সাথে কোঅপারেট করুন। মেয়েটার সাথে খুব খারাপ হয়েছে, খুবই খারাপ, আর তার মধ্যে এক অটো ড্রাইভার যুক্ত। আমার ইউনিয়ন থেকে পুরো সহযোগিতা পাবেন স্যার। আর স্যার আমার অটো ইউনিয়নের সবাই এখানে আসবে। সুনিতা, ওদের হুমকিতে যদি তুমি ভয় পেয়ে থাকো, ওরা এখানেও আসতে পারে আর তোমার বাড়ি বেলগাঁওয়ে যেতে পারে, আর ওরা দুবার এই কাজ করতে পারে যেটা তোমার সাথে করেছে। প্লিজ অফিসার, আপনি আমার মেয়েকে ভয় দেখাচ্ছেন কেন? ওর অবস্থা আগে থেকেই। ওর অবস্থা আগে এরকম ছিল না স্যার। সুনিতা পরীক্ষা দেওয়ার জন্য পুরো প্রস্তুত ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু ওরা এলো, ওর ওপর অত্যাচার করলো আর মুখ বন্ধ করে দিল। সুনিতা, তুমি লেখাপড়া জানা, একটু লজিক্যালি ভাবো, ওরা বেশি শক্তিশালী না আমরা? দেখো, যদি তুমি এই মুহূর্তে বাড়ি চলে যাও তাহলে আমাদের হার হবে না, রেপ নামের এই রোগের জিত হবে। আমি বাড়িতে যাব না স্যার। গুড, এবার তোমার মাথা থেকে সব চিন্তা বের করে দাও। দেখুন, আপনারা ওর সাথে এখানেই থাকুন আর ওর ভালোভাবে খেয়াল রাখুন। কোনো কিছু দরকার পড়লে আমাদের বলবেন। এবার ওরা বাঁচবে না। বিশে নভেম্বর রাত্রে আপনি কোথায় ছিলেন? 20 নভেম্বর রাতে কোথায় ছিলে? স্যার, আমাদের ইউনিয়ন লিডার বললো এখানে আছে। জিজ্ঞাসাবাদের জন্য। তোর অটো কোথায়? সমস্ত কাগজপত্র নিয়ে স্যারের সঙ্গে দেখা কর, যা। বিকাশ দেবমণি? হ্যাঁ স্যার। 20 নভেম্বর রাতে কোথায় ছিলে? বাড়িতে ছিলাম স্যার। কোথায় থাকো? স্টেশনের পাশে স্যার। মোবাইল নাম্বার দাও তোমার। 444-258-678। ঠিক আছে। স্যার, প্রত্যেক অটো চালককে জিজ্ঞেস করেছি, সব মিলিয়ে 363 জন, আর প্রত্যেকটা অটো ভেতর থেকে স্ক্যান করিয়েছি। কোনো আউট অফ সিটির অটো রিক্সা নয় তো? প্রবলেম এটাই স্যার যে অটোর তো কোনো আইডেন্টিফিকেশন নেই আমাদের কাছে। আর স্যার, অটো ড্রাইভাররা যেসব বলেছে তা সত্যি না মিথ্যে না অন্য কিছু, এটা বলা স্যার খুবই ইম্পসিবল। কেননা এখনো পর্যন্ত সুনিতা ওই রিক্সা আর ওই 3 জন সম্পর্কে কিচ্ছু বলেনি। ভালো করেছো যে তুমি সুনিতাকে আটকে রেখেছো,
কিন্তু সুনিতা কি এবার মুখ খুলবে? স্যার ওর চোখ তো বলতে শুরু করেছে, এবার মুখও খুলবে। সঞ্জয় গৌড়া, বাগলকোটের যতগুলো অটো আছে এগুলো তার ছবি। এই ছবিগুলোকে মন দিয়ে দেখো। যদি তুমি মন দিয়ে দেখো তাহলে সব অটোর মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে। দেখো এই ফটোগুলোকে আর মনে করো যে অটোতে তোমায় ওরা নিয়ে গিয়েছিল তার সাথে কোনো অটোর মিল এই ছবিগুলোর মধ্যে আছে? বাঁচাও, আমায় কেউ বাঁচাও প্লিজ, আমায় কেউ। সব সব একরকম মনে হচ্ছে। দেখো আই নো যে দেখার সময় সব অটো একই রকম লাগে, কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখলে কিছু না কিছু অটোর পার্থক্য নিশ্চয়ই থাকে। যেমন সিটের কালার, বা কোনো ফিল্ম স্টারের ফটো থাকে, কিংবা ড্রাইভারের সামনে যে ভগবানের মূর্তি থাকে, আর ওই ভেতরের সাজানো জিনিসপত্র। এক মিনিট, আমি দেখাচ্ছি। এই দেখো, যেরকম এই একটা স্টিকার, এই একটা স্টিকার, দুটোই আলাদা না? এই রকম সব অটোতে কিছু না কিছু পার্থক্য থাকে। নিজের চিন্তা শক্তিটাকে বাড়াও আর মনে করার চেষ্টা করো কি এই ছবিগুলোর মধ্যে ওই অটোটা আছে যে অটোটায় তোমাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, একটা কথা বলো, যদি আমি স্কেচ আর্টিস্টকে ডাকি তাহলে কি তুমি ওই স্কেচ আর্টিস্টকে ওই তিনজনের বিবরণ দিতে পারবে? ভয় পেও না, একদম ভয় পেও না। এখন ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। কি মনে হয় আপনার, সুনিতা যে বিবরণ আপনাকে দিয়েছে সেটাতে আপনার এই স্কেচ বানাতে কতটা সাহায্য হয়েছে? আমার তো মনে হয় ও সবকিছুই জানে স্যার, কিন্তু ও আসলে বলতে চাইছে না ওরা কেমন দেখতে। স্যার, সুনিতা ভয় পেয়ে আছে, ভয় দেখিয়েছে হয়তো, তাই কিছু বলতে চাইছে না। বুঝতে পারছি ভয় পেয়ে গেছে, কিছু বলতে পারছে না, কিন্তু এর মানে তো এই নয় যে আমরা চেষ্টা করা ছেড়ে দেবো। অন্ধকারেই হোক, কিন্তু আমরা তীর চালিয়ে যাব, আর ততক্ষণ চালাতে থাকবো যতক্ষণ তীর নিশানায় না লাগে। স্যার, যেভাবে মেয়েটাকে তোলা হলো, গ্যাংরেপ করা হলো আর হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হলো, হতে পারে এরা হিস্ট্রি শিটার, হতে পারে কোনো গ্যাংয়ের লোকেরা যারা সম্প্রতি বেল পেয়ে বাইরে এসেছে আর সুনিতার সাথে এই কাণ্ড ঘটিয়েছে। একটা কাজ করো, আমাদের সোর্সকে অ্যাক্টিভ করো, কিন্তু ওদের বলে দিও যে আমাদের কাছে কোনো ক্লু নেই, আমাদের শুধুমাত্র এই ইনফরমেশন আছে যে এতে একটা অটোর ব্যবহার হয়েছে আর তিনজন এতে জড়িত। স্যার, অরবিন্দ, স্কেচগুলো নিয়ে যাও, কিন্তু ওদের বলে দিও পসিবল আছে যে ক্রিমিনালদের মুখ এই স্কেচের সাথে একদম না মিলতে পারে। ওকে স্যার। স্যার, সুনিতা যদি একটুও সহযোগিতা করতো তাহলে আমরা বাকি অটো ড্রাইভারদের আইডেন্টিফিকেশন প্যারেড করাতে পারতাম। নিশ্চয়ই করা যায়। এটা প্রথম এরকম কেস যেখানে সাসপেক্টের নয় বরং ভিকটিমের মুখ খোলার জন্য এত চেষ্টা করা হচ্ছে। আর এটা আমাদের প্রথম ব্লাইন্ড কেস তো নয়। আমাদের কাজ হলো অপরাধীকে শেষ ঠিকানায় নিয়ে যাওয়া, আর ওটা আমরা নিয়েই যাব। হ্যাঁ ভাই, হিস্ট্রি শিটার্স, 20শে নভেম্বরের হিস্ট্রি আর জিওগ্রাফি দুটোই বলো। কোথায় ছিলে, কি করছিলে? সঞ্জয় গৌড়া, ঋষিনগর পুলিশ স্টেশনে এসে স্যারের সঙ্গে দেখা কর। কি স্যার, এই তো 3 দিন আগে লকআপ থেকে বেরোলাম। আরে আমি তো বাড়ির বাইরেই বেরোইনি এখনো। ঠিক আছে রে বাবা, হয়তো রাতের বেলা হাঁটতে বেরিয়েছিলি, এমনিতেও 3 দিন ঘরে বসে বোর হয়ে গেছিস। বলছি স্যার, ফোনে কথা বলা যেত না?
যদি হতো তাহলে তো ফোনেই কথা বলতাম। তুই তাড়াতাড়ি এখানে আসবি না আমি যাব তোকে আনতে। ঠিক আছে স্যার, আমি আসছি। স্যার 54 জনকে জিজ্ঞাসাবাদ করেছি, ওদের স্টেটমেন্টস ভেরিফাই করেছি, ক্রস চেকও করেছি। আর স্যার যেখানে ডাউট হয়েছে 2বার 3বার কোয়েশ্চেন করেছি স্যার। আর কিচ্ছু আসেনি, একটাও প্রমাণ পাওয়া যায়নি। একটা ব্যাপার আছে স্যার, একটু অদ্ভুত। বলো। স্যার একটা হিস্ট্রি সিটার সঞ্জয় গৌড়া পরশুদিন বললো 3 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। আমি ফোন করলাম, বললো আজকে এসে কথা বলবে, কিন্তু আসেনি স্যার। ঠিক আছে স্যার, আমি আসছি। আমি আজকে আবার কল করেছিলাম, সেই একই বাহানা দেখাচ্ছে। কিরে সঞ্জয় গৌড়া, খুব তেল হয়ে গেছে না? আসবি বলে এলি না? সরি স্যার, আসলে আমাকে একটু ম্যাঙ্গালোরে আসতে হয়েছে। আসলে হয়েছে কি, আমার ঠাকুমার শরীরটা হেভি খারাপ হয়েছে স্যার। ভালো চাস তো পরের গাড়ি ধরেই চলে আয়, আর স্টেশন থেকে সোজা ঋষিনগর পুলিশ স্টেশনে আসবি। আর এবার যদি না আসিস খুব বিপদে পড়বি। আচ্ছা স্যার, আচ্ছা আমি 1 ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি স্যার। আসেনি স্যার, আর আজ মোবাইলে সুইচ অফ করে রেখেছে। কি হিস্ট্রি ছিল সঞ্জয় গড়ার? চুরির কেসে 2বার জেলে গেছে স্যার, আর মিথ্যে কথা বলছিল যে 3 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। হতে পারে কোনো অন্য কেসে ইনভলভ, তাই পুলিশকে এড়িয়ে যাচ্ছে। স্যার এটাও তো হতে পারে ও হয়তো এই কেসেও যুক্ত আছে। হতে পারে। কোনো ফটো আছে সঞ্জয় গড়ার? স্যার এই ইঁদুর যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন, এটার লেজ ধরো আর বাইরে বার করো। এর যত দূর আমাদের থেকে দূরে যাবে, আমাদের সন্দেহকে আরোই বাড়িয়ে তুলবে। বিদ্যা, হ্যাঁ স্যার। এই ফটোটা সুনিতাকে দেখাও। ওকে স্যার। তীর তো চালাই, হোক না অন্ধকার। কারোর সামনে যদি তুই মুখ খুলিস, তাহলে তোর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। সুনিতা কিছু বলছে না স্যার, কিন্তু খুব ভয় পাচ্ছে। স্যার সঞ্জয় গৌড়া বলেছিল ও আছে ম্যাঙ্গালোরে, কিন্তু লাস্ট সেলফোন লোকেশন ছিল মাইসোর। মানে সঞ্জয় গড়া আমাদের মিথ্যে বলছে। বিদ্যা, অরবিন্দ, এখন আমাদের সমস্ত ফোকাস এই সঞ্জয় গড়ার উপর থাকবে। এর ফোন রেকর্ডস বার করো, এর ফোনে যতগুলো ফোন নাম্বার আছে সবগুলো এনকোয়ারি করো, এর আত্মীয় স্বজনের কাছে খোঁজ নাও, সোর্সদের লাগাও এর পিছনে। এই সঞ্জয় গড়ার চান্স আমাদের নিতেই হবে। হ্যাঁ রাজু বল। ওই হিস্ট্রি শিটারটা আছে না স্যার, সঞ্জয় গৌড়া, কিছু পেলি ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওর 2টো বন্ধু আছে, একটা জিতু ধারওয়াড়কর আর একটা ললিত পার্কি, দুজনেই মাস্তান স্যার। আর ওই সঞ্জয় জিতুকে কিছু বলছিল স্যার, বলছিল যে কোনো বড় কাণ্ড করেছে। ভাই ওই সঞ্জয় আছে না, সারা খুব খারাপ অবস্থায় আছে, ওই জন্য ভীষণ খারাপ লাগছে। কি ব্যাপারে খারাপ লাগছে? কিছু করেছে নাকি? ওই কাণ্ডটা হয়েছে না। কাণ্ড মানে? ওই ইনস্টিটিউটের মেয়ের, ওই যে মেয়েটাকে তুলে রেপ করা হয়েছিল। সঞ্জয় গৌড়া কি যুক্ত ছিল এই গ্যাংরেপে? স্যার আপনি একবার কথা বলে নিন জিতু আর ললিতের সঙ্গে। এই জিতু দারবারকার আর ললিত পার্কি দুটোকেই তোলো, আদর করে, কেউ যেন জানতে না পারে। এই নে, পুরোটা খেতে হবে কিন্তু, বুঝলি? সুনিতা, তুই পুলিশের সাথে কোঅপারেট কেন করছিস না? পুলিশ কিছু করতে পারবে না আয়েশা। পুলিশ বলেছে কিচ্ছু হবে না, ওনারা পুরো প্রোটেকশন দেবে। কতদিন আয়েশা? লোকগুলো ওই দিন আমাকে মেরে ফেলছিল, আমি মরে যেতাম, প্রাণের ভিক্ষে চেয়েছিলাম, আমি পায়ে পড়েছিলাম ওদের। ওই লোকগুলো আমাকে হুমকি দিয়েছে, যদি আমি কাউকে কিচ্ছু বলি তো প্রাণে মেরে ফেলবে। সুনিতা, ওরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু তুই যদি এখন কিছু না করিস তুই সারা জীবন কাঁদতে থাকবি। আর
তোরই মতন কত মেয়েদের এভাবেই কাঁদতে হবে। তুই এই কথাটা বুঝতে পারছিস না কেন? তোরা কখনো বুঝতে পারবি না যে আমার উপর দিয়ে কি ঘটে গেছে, কি হয়েছিল আমার সাথে। আমি মরে গেছি আয়েশা, আমি ভেতর থেকে মরে গেছি। ভয় আর আতঙ্কে সুনিতা প্রতি মুহূর্তে কাঁপছিল। আর অন্যদিকে পুলিশ সময় যত এগোচ্ছিল সঞ্জয় গৌড়াকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে চলেছিল। এই ইনভেস্টিগেশন টিমের সামনে প্রথমবার এমন কোন একজন ভিকটিম ছিল যাকে গণধর্ষণ করা হয়েছিল, কিন্তু সে নিজেকে নিজে ভয় এবং নিস্তব্ধতার বেড়াজালে আটকে রেখেছিল। অন্যদিকে পুলিশও প্রতিজ্ঞা করে নিয়েছিল যে তারা আকাশ পাতাল এক করে ফেলবে এই ধর্ষণকারীদের খুঁজে বের করতে। সুনিতার সঙ্গে যে অপরাধ হয়েছিল তার জন্য কি সে কখনো ন্যায় পাবে? যদি এই তিনজন ধরাও পড়ে যায় তাহলেও কি সুনিতা তাদের চেনার সাহস জোগাতে পারবে? এটা পুলিশের কাছে বেশ চ্যালেঞ্জিং কেস ছিল, আর যেভাবে এই কেসটা সলভ হলো তাও বেশ অভূতপূর্ব ছিল, অন্যরকম, ইন্টারেস্টিং, যা আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.